নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। 1 এপ্রিল থেকে একটি নতুন ফর্ম এসছে যার নাম হচ্ছে ফর্ম 121। এখন ফর্ম 15G আর 15H থাকলো না, এখন থেকে ফর্ম 121 আমাদের সবাইকে ভরতে হবে। এই ফর্ম 121 আসার পরে মানুষের মধ্যে অনেক রকমের দ্বিধাবোধ তৈরি হয়েছে, অনেক রকমের ডাউট তৈরি হচ্ছে যে এটা কে ভরবে, কেন ভরবে, আমি কেন ভরবো, আমি যদি না ভরি তাহলে আমার কি হবে, ব্যাংকে গিয়ে আমি ফর্ম পাচ্ছি না, দেখা যাচ্ছে যে আমাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হচ্ছে। এরকমের অনেক কিছু তথ্য বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই 121 ফর্ম 121 কেন ভরবেন, না ভরলে কি হবে, কিভাবে ভরবেন, পুরো ফর্মটা আমি আপনাদেরকে ভরে দেখাবো। এই হচ্ছে ফর্ম 121 যেটা আমি ভরেছি এবং আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বলবো, যাতে আপনারা পুরো ব্যাপারটাকে খুব সহজভাবে বুঝতে পারেন এবং আপনাদের মনে যত রকমের ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে কেন ভরবো। আমি এই কারণে ভরবো কারণ আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, তার থেকে আমি ইন্টারেস্ট পাই, বা আমার রেন্ট আসে, আমি ঘর ভাড়া পাই যেটা আমার ব্যাংকে ক্রেডিট হয়, বা আমার শেয়ার কেনা আছে সেখান থেকে আমি ডিভিডেন্ড পাই প্রত্যেক বছর। এই ইনকামগুলোকে যাতে কেউ লুকিয়ে না ফেলতে পারে সেই জন্য সরকার এই ফর্ম 121 নিয়ে এসছে, যেটাতে 60 বছরের নিচের হোক বা 60 বছরের ঊর্ধ্বের হোক, রেসিডেন্ট ইন্ডিয়ান যারা আছেন, ভারতবাসী যারা আছেন, তারা এই ফর্মটি ভরবেন এবং এই ফর্মটি ভরে সে সেলফ ডিক্লারেশন দেবেন। আপনি নিজেই সরকারকে বলছেন বা আপনি নিজেই ব্যাংককে বলছেন, পোস্ট অফিসকে বলছেন যে আমার ইনকাম 4 লক্ষ টাকার নিচে। আপনারা জানেন 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না, যদিও ট্যাক্সের লিমিট 12,75,000। যারা স্যালারাইড তাদের জন্য 12 লক্ষ টাকা আর রিবেট দিয়ে 75,000 টাকা। সুতরাং এই 12,75,000 টাকা পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু নর্মাল যে ট্যাক্স স্ল্যাব আছে তাতে কিন্তু নর্মাল যারা পার্সন, মানে আমি স্যালারাইড নই, তাহলে কিন্তু 4 লাখ টাকার ওপরে যখন হবে তখন 5%, 4 থেকে 8 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে 5% ট্যাক্স হবে। তার জন্য আপনি ট্যাক্স ফিল আপ করবেন, আপনি ছাড় নিয়ে যা আছে সেগুলো অন্য ডিটেলস, বড় ডিটেলস, সেগুলোতে আমি যাচ্ছি না, সেগুলো করে আপনি ট্যাক্স রিফান্ড পাবেন বা আপনার ট্যাক্স কাটবে না বা আপনি ট্যাক্স দেবেন না সরকারকে। এই সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করার জন্য এই ফর্ম 121 নিয়ে আসা হয়েছে। আপনি সেলফ ডিক্লারেশন দেবেন আপনার পোস্ট অফিসে বা ব্যাংকে। এবার বক্তব্য হচ্ছে যে আমি যদি না দিই তাহলে কি হবে। আমি যদি না দিই তাহলে আমার মনে হয় কিছুই হবে না, আপনার টিডিএসটি কাটবে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আপনারা জানেন টিডিএস মানে। কিন্তু যদি আপনি চান যে আপনার টিডিএস না কাটুক তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্ম 121 ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে। তাহলে বন্ধুরা চলুন ফর্ম 121টা কীভাবে ভরতে হয় আমরা দেখে নিই। যেমন আমি আপনাদেরকে দেখালাম, আমি ফর্মটা ভরে রেখেছি, আমি প্রত্যেকটা ডিটেলস সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। চলুন দেখে নিই। আর হ্যাঁ, একটা কথা ভুলবেন না যে অনেক মেহনত করে আপনাদের জন্য আমি ভিডিও আনি, কাজের ভিডিও আনি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার। ভুল আমার দ্বারাও হতে পারে, কিন্তু চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কাজের ভিডিও পাওয়ার জন্য। চলুন ফর্ম ফিল আপটা শিখে নিই। মনে করুন আমরা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার ফিক্সড ডিপোজিট আছে, আমি সেখানে ফর্ম 121টা জমা করতে চাইছি। তাহলে প্রথম যেটা আমাকে করতে হবে, এই যে পার্ট এটা আছে, এই পার্ট এটা কিন্তু আমাকে ভরতে হবে। পার্ট বি আছে একটা, যেটা ব্যাংক ভরবে, সেটাতে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আর 3 নম্বর যে পেজটা আছে, টোটাল যে ফর্মটা আপনারা যদি দেখেন, এই একটা পেজ আছে ফার্স্ট পেজ, দেন এরপরে এখানে সেকেন্ড পেজে একটা ডিক্লারেশন আছে, এখানে এটা ব্যাংক ভরবে পার্ট বিটা, যেমন আমি বললাম পার্ট বিটা ব্যাংক ভরবে। আর সবার পেছনে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখুন গাইডলাইন্স দেওয়া আছে। এই গাইডলাইন্সটা আমরা পুরোটা পড়ে নিয়েছি, আমি আপনাদেরকে অতটা পড়তে হবে না, আমি ডাইরেক্ট আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমার কাছে কি আছে না, নাম, আমি আমার নামটা ভরেছি অভিজিৎ দাস। এরপরে আছে অ্যাড্রেস। অ্যাড্রেস দেখুন ব্যাংকের কাছে আমার ফুল অ্যাড্রেসটা আছেই, সুতরাং আমি অত ডিটেলসে লিখিনি বা আপনারাও লেখার দরকার নেই। মোটামুটি আপনার যে হাউস নম্বর আছে সেটা দিন, রোডটা দিন এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল কত সেটা আপনি এখানে লিখে দিন। এরপরে আছে হচ্ছে
পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড কিন্তু মাস্ট, সুতরাং এখানে আপনি আপনার প্যান কার্ডের নম্বরটা লিখলেন। এরপরে হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা এখানে ইন্ডিভিজুয়াল করবেন। আর যারা HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা কোনো ফার্ম হতে পারে তারা সেটা লিখবে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ধরেই চলছি যে আমি আমারটা ভরছি ফর্ম 121, সুতরাং আমি এখানে ইন্ডিভিজুয়াল লিখব। এরপরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে লিখবেন রেসিডেন্ট ইন্ডিয়ান। এখানে রেসিডেন্ট ইন্ডিয়ান লিখুন বা শুধু রেসিডেন্ট লিখুন তাহলেও হবে। এরপরে 5A-তে কি আছে, ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েদার এজ ইজ 60 ইয়ার্স অর মোর। যদি আপনার 60 ইয়ার্সের ওপরে হয় তাহলে এখানে ইয়েসে টিক করে দিন বা ইয়েস লিখে দিন। যদি আপনার এজ 60 ইয়ার্সের নিচে হয়, মানে আপনি সিনিয়র সিটিজেন যদি না হন, তাহলে নোতে টিক করে দিন বা নো লিখে দিন, সেটা বেটার হবে। এরপরে চলে আসছি ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনার থাকে লিখুন, না থাকলে কোনো অসুবিধা নেই, না লিখলেও কিছু হবে না। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নম্বর সবারই আছে, সুতরাং এখানে +91 ইন্ডিয়ার যেটা আমাদের কোড সেটা লিখবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। 8 নম্বরে আছে ট্যাক্স ইয়ার। আপনারা এই বছরে ভরছেন 2026-27-এর জন্য ভরছেন, সুতরাং 2026-2027 এখানে লিখে দেবেন। এরপরে আসছে ডিটেলস অফ ইনকাম। এখানে নেচার অফ ইনকাম দেখুন, বেসিক্যালি আমরা এটা যেটা ভরতে চলেছি সেটা হচ্ছে আমরা যাতে আমাদের TDS না কাটে, আমরা সেই জন্য ভরতে চলেছি। TDS কোথা থেকে কাটবে? যদি আমার FD থেকে আমি ইন্টারেস্ট পাই ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে, তাহলে সেখানে TDS কাটার ব্যাপার আছে। এবং TDS-এর নিয়মটা আপনারা জানেন যে 50,000 পর্যন্ত হচ্ছে কোনো TDS কাটবে না যাদের বয়স 60 বছরের নিচে, যেটা আগে 15G ছিল। আর 15H যেটা হচ্ছে আপনার 60 বছরের ঊর্ধ্বে মানে সিনিয়র সিটিজেন, তাদের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে। সুতরাং তার ওপরে হলেই কিন্তু এই সমস্ত ঝামেলার ব্যাপারগুলো আসছে। তো এখানে বেসিক্যালি আমরা FD ইন্টারেস্ট লিখব। রেন্ট, যারা মনে করুন ঘর ভাড়া পান এবং সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি রেন্ট থেকে পান কিনা। ডিভিডেন্ড মানে আপনার শেয়ার আছে, আপনি শেয়ার কিনে রেখেছেন, সেখান থেকে ডিভিডেন্ড ইনকাম আপনার মাসে মাসে আসে বা বছরে একবার আসে, সেই ইনকামটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে যদি আপনি সেখান থেকে পান। এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণ বা দুটো কারণ হতে পারে, সেটা আপনি এখানে লিখবেন। এইবার আসছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। এবার মনে করুন আমি এটা ইউনিয়ন ব্যাংকের জন্য ভরছি, ইউনিয়ন ব্যাংক থেকে আমার ইন্টারেস্ট আসে ফিক্সড ডিপোজিট থেকে মনে করুন 50,000, তাহলে আমি এখানে 50,000 লিখব। যদি আমার 10,000 আসে তাহলে আমি 10,000 লিখব। আমার ইউনিয়ন ব্যাংকের কথা বলছি, কিন্তু এখানে অন্য ব্যাংকের কথা বলছি না, কারণ আমি এটা ইউনিয়ন ব্যাংকে ভরতে চলেছি। ইউনিয়ন ব্যাংকের কথা আমি এখানে বলছি যে ইউনিয়ন ব্যাংক থেকে যদি আমার 30,000 ইন্টারেস্ট আসে, আমি তাহলে 30,000ই লিখব। সেটা আমি ক্যালকুলেট করব, আমার কাছে তো FD সার্টিফিকেটটা আছে, সেখানে আমি দেখতেই পাচ্ছি। কোয়ার্টারলি যদি আসে সেটাও আমি জানি যে কোয়ার্টারলি কত আসে, তাহলে পুরো বছরে কত টাকা ইন্টারেস্ট হবে সেটা আমি জানবো, আমি সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবো। এইবার চলে আসছে 11 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ ফর্ম 121 আদার দেন দিস ফর্ম ফাইল্ড ডিউরিং দি ট্যাক্স ইয়ার ইফ এনি। এবার এখানে মজার বিষয় হচ্ছে, মনে করুন আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, PNB-তে অ্যাকাউন্ট আছে, ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি এটা ইউনিয়ন ব্যাংকে জমা করছেন, কিন্তু আপনি আরও দুটো ফর্ম হয়তো SBI-তে এবং PNB-তেও জমা করেছেন ফর্ম 121, তাহলে এটা আপনাকে ইয়েস মেনশন করতে হবে। যদি আপনার আরও দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে বলবেন যে হ্যাঁ আমি অন্য ব্যাংকেও কিন্তু 121 ফর্ম জমা করেছি, তাহলে ইয়েস লিখবেন। আর যদি আপনার একটাই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, একটাই ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে আপনি নো লিখবেন। তাহলে আর এই ফর্ম মানে 11A 11B কোনো দরকার নেই যদি আপনার একটাই ব্যাংকে থাকে। কিন্তু যদি আপনার মনে করুন 3টে ব্যাংকে আছে, তাহলে আপনি এটা ভরেছেন ইউনিয়ন ব্যাংকের জন্য, এখানে লিখবেন ইয়েস আমার আরও ব্যাংকে FD আছে। এবং মনে করুন কটা ব্যাংকে আছে না, আমার SBI-তে আছে, PNB-তে আছে, আমি মেনশন করলাম, তাহলে আমি আরও দুটো জায়গাতে কিন্তু আমি ফর্ম 121 ভরেছি। এইবার ব্যাপার হচ্ছে যে অ্যাগ্রিগেটেড অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম 121 ফিল, তার মানে বলতে চাইছে যে আপনি যে আরও দুটো ব্যাংকে দিয়েছেন সেখানে কত কত অ্যামাউন্টের দিয়েছেন। মনে করুন আপনি দুটো ব্যাংকে SBI-তে 40,000 দিয়েছেন, PNB-তে 50,000 দিয়েছেন, তাহলে টোটাল 90,000। আপনি ওই দুটো ব্যাংকে 90,000-এর জন্য ফর্ম 121 ফিল আপ করেছেন, ইউনিয়ন ব্যাংকে ফিল আপ করছেন কত জন্য? 50,000-এর জন্য। এবার এখানে যে 12 নম্বর পয়েন্টটা, সেখানে আপনি এই দুটো অ্যামাউন্টকে টোটাল করে লিখে দেবেন। ইউনিয়ন ব্যাংকে 50,000, PNB-তে 40,000, SBI-তে 50,000, সব মিলিয়ে 1,40,000-এর জন্য আমি ফর্ম 121 ফিল আপ করছি। এইটা হচ্ছে ব্যাপার।
এই ডিটেলসগুলো কিন্তু মাথায় রাখবেন যে সবই আপনাকে অ্যাকচুয়াল দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি ভুলভাল ডিটেলস দেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আপনাকে পেনাল্টি লাগিয়ে দিতে পারে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই ডিটেলসগুলো সব ঠিকঠাক থাকে। এবার চলে এসেছি আমরা নেক্সট পেজে। এখানে 13 নম্বর পয়েন্টে যেটা আছে যে আপনি ওখানে 1,40,000 টাকা টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন বা রেন্ট পাচ্ছেন বা ডিভিডেন্ড পাচ্ছেন, যাই পাচ্ছেন সব ডিটেলস ওখানে দিয়েছেন। এরপরে আপনি মনে করুন আপনার আরও ইনকাম আছে, আপনার পেনশন থেকে ইনকাম আছে, আপনার ইন্স্যুরেন্স থেকে আপনি টাকা পান, সব মিলিয়ে আপনার বার্ষিক ইনকাম হচ্ছে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকার নিচে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম ট্যাক্সে কোনো ট্যাক্স দিতে হবে না, তার উপরে কিন্তু 5% রিবেট টিবেট যা আছে সেগুলো আলাদা, তার জন্য আপনাকে আইটি রিটার্ন ফাইল করতে হবে। এখানে আপনি কি দেবেন, টোটাল ইনকাম আপনার কত হচ্ছে, ইন্টারেস্ট এবং আরও আগরম বাগরম যত আপনার ইনকাম আছে সব মিলিয়ে যা ইনকাম হচ্ছে সেই ইনকামটা এখানে আপনি দেবেন। এবার যদি মনে করুন আপনার ইনকামটা এখানে টোটাল 5 লাখ হয়ে গেছে, তাহলে আমি বলবো এইসব ঝামেলা যাওয়ার দরকারই নেই। আপনার 5 লাখ টাকা যদি টোটাল ইনকাম হয় ইন্টারেস্ট থেকে, পেনশন থেকে, এদিক ওদিক রেন্ট ফেন্ট যা আছে সব থেকে, তাহলে এইসব ফর্ম 121 ঝামেলা যাওয়ার দরকারই নেই। আপনি ডাইরেক্ট আইটি রিটার্ন ফাইল করুন ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে, এবং সেখানে যদি বাই চান্স টিডিএস আপনার কেটে যায় আপনি সেটা ক্লেম করুন, আপনি রিফান্ড পেয়ে যাবেন। এটা হচ্ছে সবথেকে বেস্ট ব্যাপার। 14 নম্বর পয়েন্টে কি আছে যে আপনি এর আগে কি আইটি রিটার্ন ফাইল করেছেন, যদি ফাইল করে থাকুন সেটা মেনশন করুন, তার নাম্বার আপনি আইটি রিটার্ন থেকে পেয়ে যাবেন। কত টাকার ইনকামের জন্য আপনি ভরেছিলেন আইটি রিটার্ন সেটা দেখিয়ে দিন, বলে দিন। 24-25-এ আপনি ভরেননি, আপনি লিখে দিন না আমি ভরিনি, হয়ে গেল। এরপরে চলে আসছি ডিক্লারেশন। কি না, আমি অভিজিৎ দাস, আমি আমার প্যান কার্ড নাম্বার হচ্ছে এটা, আমি বলছি যে আমি এই সব যা 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 লিখেছি, যা যা এইসব আছে সব সত্যি, আমি কোনো ভুল তথ্য কিছু দিইনি। এখানে আপনার প্লেস লিখবেন, যেই ডেটা আপনি সাবমিট করছেন সেটা লিখবেন, সিগনেচার করবেন, নিচে আপনার নামটি লিখবেন। এবার মনে করুন আপনার মিসেসের আছে, আপনার আছে, আপনার মিসেস এবং আপনার জয়েন্ট আছে, তাহলে যে কোনো একজনের দিলেই হবে, প্রথম জনের দেবেন। এবার আপনার মিসেসের আছে তাহলে কিন্তু মিসেস আলাদা করে ভরবে, ভাববেন না যে না মিসেসকে ভরতে হবে না, আপনার মিসেসকে আলাদা করে ভরতে হবে। তবে বন্ধুরা আমার মনে হয় সবথেকে বেস্ট যদি আপনার 4 লাখ টাকার ওপরে বার্ষিক আয় হয় তাহলে এই ফর্ম 121 এই ঝামেলায় যাওয়ার কোনো দরকারই নেই, এত কিছু দেওয়ার দরকারই নেই। আপনার যদি টিডিএস কাটে ব্যাংক থেকে, আপনি সিধা আইটি রিটার্ন ভরুন এবং ক্লেম করুন, আইটি রিটার্ন ভরুন এবং ক্লেম করুন যে রিফান্ড আপনি চাইছেন, কারণ আপনার কি হয়েছে না টিডিএস কেটে নিয়েছে, আপনি রিফান্ড ক্লেম করুন, এইসব ঝামেলা যাওয়ারই দরকার নেই। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ফর্ম 121টা কীভাবে ভরতে হবে। যদি না বুঝতে পারেন আর একবার রিপিট করে দেখে নিন পেছন দিকটা, তাহলে আপনাদের পুরো ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি গাইডেন্স চান, যে ফর্ম আছে দেখুন পার্ট বিটা আমরা বলেছি এটা ব্যাংক ভরবে, এটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই। গাইডেন্স ফর্মের পেছনে দেওয়াই আছে, আপনি সেটা ভালো করে পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে প্রত্যেকটা জিনিস দেখুন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট করে করে সুন্দর দেওয়া আছে। বন্ধুরা তাহলে আপনারা ফর্ম ফিল আপটা দেখলেন, আশা করি যথেষ্ট কাজের হলো এবং আপনাদের উপকারে আসলো। যদি উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।